Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। WBCS প্রিলিমস পরীক্ষা তোমাদের সামনের মাসেই এবং সেই জন্য এই যে কদিন তোমাদের হাতে সময় আছে সেই কদিন সিলেবাসটা বারবার করে রিভাইজ করতে হবে এবং তার সঙ্গে মক টেস্ট গুলো সলভ করতে হবে। তোমরা যদি মক টেস্ট সলভ করবে তাহলে ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কতটা কমপ্লিট করতে পেরেছো বা রিভিশন আরো কতটা করতে হবে বা কোন কোন এরিয়াগুলো কোন চ্যাপ্টার্স গুলো এখনো তোমাদের ঘাটতি রয়েছে প্রিপারেশনে। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তোমরা নিজেরাই অ্যানালিসিস করতে পারবে মক টেস্টের স্কোর থেকে। তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। এছাড়াও গ্রামারের ওপরেও কিন্তু একটা সিরিজ করানো হচ্ছে A to Z ইংলিশ গ্রামার, যেগুলো অবশ্যই যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে ইংলিশ গ্রামারের কনসেপ্টস গুলোকে ক্লিয়ার করার জন্য খুবই উপকারী ক্লাস। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, সেখান থেকে নতুন কিছু শিখতে পারছো এবং যেগুলো তোমাদের পরবর্তীতে পরীক্ষায় ডেফিনেটলি হেল্প করবে। আজকে মক টেস্ট সিরিজের 6th মক টেস্ট শুরু করছি আজকে ক্লাস, এবং অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে তোমরা আউট অফ 25 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো, কারণ এই স্কোরটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি মনে হয় যে সিরিজটা সোজা হয়ে যাচ্ছে বা আরো মডারেট বা ডিফিকাল্ট করা উচিত, সেটাও তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করছি তোমাদের যে ফিডব্যাক সেগুলোকে নিয়ে ডেফিনেটলি সেই মতো মক টেস্ট নিয়ে আসতে তোমাদের সুবিধে মতো। শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, sentences of a paragraph are given below in jumbled order। তোমাকে রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল এবং কোহেরেন্ট প্যারাগ্রাফে পরিণত করতে হবে। ABCD চারটে সেন্টেন্স দেওয়া আছে। এতে বলছে হি রিমেম্বার্ড হার অ্যাজ শি ওয়ান্স ওয়াজ। ছেলেটি মেয়েটিকে মনে রেখেছিল অনেকদিন আগে যেমন মেয়েটি ছিল। অ্যান ইগার গ্লোয়িং গার্ল, সবসময় খুব উৎসুক এবং খুব গ্লোয়িং গার্ল, তার চেহারার মধ্যে একটা চাকচিক্য ছিল। বিতে বলছে হি হ্যাড নট সিন হার ফর নিয়ারলি 13 ইয়ার্স, প্রায় 13 বছর তাকে সে দেখেনি। মিস্টার স্ট্যাথারথওয়েট ওয়েন্ট টু মিট হার, মিস্টার স্ট্যাথারথওয়েট তার সাথে দেখা করতে গেলেন। অ্যান্ড নাও হি স, এবং এখন গিয়ে তিনি দেখলেন আ ফ্রোজেন লেডি, পুরো একটা বরফে জমে যাওয়া একটি মহিলা, ফ্রোজেন লেডি। এই যে চারটে সেন্টেন্স আছে সেগুলোকে আমরা পরপর সাজাবো এবং সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করব। দেখো, প্রথমে আমরা যদি এখানে হি দিয়ে শুরু করি তাহলে হি বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে একটা প্রশ্ন আসবে। কিন্তু যদি সি দিয়ে শুরু করি, কারণ এখানে মিস্টার স্ট্যাথারওয়েট একটা আমরা নাম পাচ্ছি, প্রপার নাউন পাচ্ছি, এবং এই মিস্টার স্ট্যাথারওয়েটকেই পরবর্তীকালে হি দিয়ে বলা হচ্ছে প্রোনাউন। সুতরাং প্রথমে আমাকে ডেফিনেটলি সি দিয়ে শুরু করতে, এবং যখনই সি দিয়ে শুরু করা হবে তখন কিন্তু অন্য অপশনগুলো কোনোটাই সঠিক হবে না, একমাত্র অপশন এ ছাড়া। তাহলে মিস্টার স্ট্যাথারওয়েট ওয়েন্ট টু মিট হার, তারপরে আসছে হি হ্যাড নট সিন হার, এবং লাস্ট যিনি তখন দেখেছিলেন তাকে মনে আছে ইগার এবং গ্লোয়িং গার্ল হিসেবে, এবং এখন তাকে দেখে একজন ফ্রোজেন লেডি মনে হলো। সো এক্ষেত্রে অপশন এ হবে রাইট আনসার। Question number 2, select the option that expresses the following sentence in active voice। অর্থাৎ যেখানে প্যাসিভ ভয়েস দেওয়া আছে প্রশ্নে, সেখান থেকে তোমাকে অ্যাক্টিভ ভয়েসে যেতে হবে। বলছে দ্য ইস্যু হ্যাজ বিন সাকসেসফুলি রিজলভড বাই দি কাস্টমার কেয়ার টিম। এই ইস্যুটা হ্যাজ বিন সাকসেসফুলি রিজলভড, এক্ষেত্রে দেখো হ্যাজ বিন এবং ভার্বের থার্ড ফর্ম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু এখানে প্যাসিভ ভয়েস রয়েছে। তাহলে অ্যাক্টিভেও আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই আনসার করতে হবে। অবজেক্ট দি কাস্টমার কেয়ার টিম, তাহলে দি কাস্টমার কেয়ার টিম দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট হবে। কিন্তু অপশন বি তে বলছে দ্য ইস্যু, তাহলে এখানে ইস্যু দিয়ে কিন্তু শুরু করলে হবে না, এখানে সাবজেক্ট হবে দ্য কাস্টমার কেয়ার টিম। এবং তারপরে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে দেখো হ্যাজ বলছে, তারপরে সাকসেসফুলি, তারপরে রিজলভ বলছে, তাহলে হ্যাজ বলার পরে ভার্বের থার্ড ফর্ম বলছে। তাহলে অপশন এ তেই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়ে গেলাম, অপশন এ তেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়ে গেলাম। সুতরাং অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3,
আন্ডারলাইন ইডিয়ামটির অর্থ তোমাকে লিখতে হবে, বিনসিস মাদার কেপ্ট হার কার্ডস ক্লোজ টু হার চেস্ট। বিনসিস মাদার কি করছে, কেপ্ট হার কার্ডস ক্লোজ টু হার চেস্ট, সে তার যে হাতের তাসগুলো সেগুলোকে নিজের বুকের কাছে আগলে রাখছে। এই যে ইডিয়ামটা, এটার মানে কি, আসলে কি সত্যি এখানে তাসের কথা বলা হচ্ছে? না, এখানে কিন্তু তার যে চিন্তা ভাবনাগুলো, তার যে প্ল্যানিং গুলো, সেগুলোকে সে গোপন রাখছে নিজের মধ্যে, কারোর সাথে শেয়ার করছে না। সো অপশন এতে বলছে কেপ্ট হার প্ল্যানস অ্যান্ড থটস হিডেন, তার প্ল্যান গুলোকে এবং চিন্তা ভাবনাগুলোকে লুকিয়ে রেখেছে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ, কেপ্ট হার কার্ডস ক্লোজ টু হার চেস্ট, মানে নিজের কথাগুলোকে সে গোপন করে রেখেছে নিজের মনের মধ্যে। সো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, এখানে বলছে অপোজিট মিনিং অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন্ড ওয়ার্ডের অপোজিট মিনিং লিখতে হবে। In front of the big screen, this behavior is generally considered taboo. বলছে in front of the big screen, বড় যে স্ক্রিন সেই স্ক্রিনের সামনে এই ধরনের বিহেভিয়ার সাধারণত মনে করা হয় ট্যাবু বলে। দেখো, ট্যাবু কথাটার অর্থ হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে লোকজন কিন্তু খুব একটা সম্মতি প্রদান করে না, বিষয়টা খুব একটা গ্রহণীয় নয়। ট্যাবু হচ্ছে বিষয়গুলো খুব একটা গ্রহণীয় নয়। যেমন ধরো, যদি আজকে সেক্স এডুকেশন নিয়ে কথা বলা হয়, তাহলে সেটাকে অনেকে ট্যাবু বলে মনে করে, যে সেটা সবসময় অ্যাকসেপ্টেবল নয়, সবসময় এটা এই নিয়ে কথা বলা যাবে না, লোকজন সেটা মনে করে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন বিষয় থাকে যেটা তুমি পাবলিক মিডিয়ামে বা সোশ্যাল মিডিয়ামে বা বলতে পারো সোশ্যালি, এই কথাগুলো অনেকেই পছন্দ করে না। সেগুলো আদৌ ট্যাবু কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কন্ট্রোভার্সি আছে, বাট অনেকে সেইগুলো নিয়ে কথা বলা পছন্দ করে না, কারণ তাদের মনে হয় এই বিষয়টা আনঅ্যাকসেপ্টেবল। তাহলে এটা অপোজিট, প্রেসক্রিপশন, ওবিডিয়েন্স, প্রমোশন, অ্যাকসেপ্টেবল। দেখো, ওবিডিয়েন্স মানে হচ্ছে বাধ্য থাকা, ঠিক আছে, এটা সঠিক উত্তর হচ্ছে না। প্রমোশন, কোনো কিছুকে তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ, সঠিক হচ্ছে না। রাইট আনসার হবে অপশন ডি, অ্যাকসেপ্টেবল, গ্রহণীয়। তাহলে ট্যাবু হচ্ছে যেটাকে গ্রহণ করা যাচ্ছে না এমন কোনো বিষয়, আর তার অপোজিট হচ্ছে অ্যাকসেপ্টেবল, যেটাকে সবাই অ্যাকসেপ্ট করছে, যেটা নিয়ে কারোর কোনো দ্বিমত বা কোনো প্রবলেম নেই গ্রহণ করতে। সো অ্যাকসেপ্টেবল এটা হচ্ছে ট্যাবুর অপোজিট। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, বলা হচ্ছে দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং, অর্থাৎ এখানে কিন্তু সিনোনিম লিখতে বলা হয়েছে। সিনোনিম তোমাকে উত্তর খুঁজতে হবে। মিউনিফিসেন্ট, অপশনস হচ্ছে মাইজারলি, ম্যালিশিয়াস, আন্ডার অ্যাপ্রিসিয়েটেড এবং ম্যাগনানিমাস। দেখো, মিউনিফিসেন্ট, মিউনিফিসেন্ট কথাটার অর্থ হচ্ছে খুব জেনারেস, খুব জেনারেস বা জেনারসিটি তুমি বলতে পারো। ঠিক আছে, অর্থাৎ যে খুব উদার, বা বলতে পারো যে যার মনের মধ্যে আমরা অনেক জেনারসিটি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে কিনা জেনারসিটি, ধরো কাউকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে বা গিফট দেওয়ার ব্যাপারে সে প্রচন্ড পরিমাণে খরচা করে, ঠিক আছে, উদার হস্তে সেগুলো দান করে, সে তাকে বলে মিউনিফিসেন্ট। মাইজারলি মানে কিপটে, ঠিক তার উল্টোটা, এটা অপোজিট হয়ে যাচ্ছে। মাইজারলি মানে কিপটে, সঠিক হবে না। ম্যালিশিয়াস মানে অশুভ চিন্তা করে, কারোর ক্ষতি করার চিন্তা করে, অনিষ্ট চিন্তা করে, এটা সঠিক হবে না। আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ যতটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত, ততটা প্রশংসা করা হয়নি, আন্ডার অ্যাপ্রিসিয়েট, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে হচ্ছে প্রচন্ড ভাবেই জেনারেস, খুব উদার, তাকে বলা হয় ম্যাগনানিমাস। সো মিউনিফিসেন্টের সিনোনিম হচ্ছে অপশন ডি, ম্যাগনানিমাস। Question number 6, parts of a sentence are given below in jumbled order. একটা সেন্টেন্সের কয়েকটা পার্ট জাম্বলড অর্ডারে দেওয়া আছে, সঠিকভাবে অ্যারেঞ্জ করে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। বলছে ফাউন্ডিং ফাদার ইজ অফ নিউ হিস্টোরিসিজম, গ্রিনবল্ট কনসিডার্ড দি। তাহলে অবশ্যই আমরা কি করব, আমরা যে প্রপার নাউন আছে সেটা দিয়ে শুরু করব। এখানে কিন্তু গ্রিনবল্ট রয়েছে প্রপার নাউন, ঠিক আছে, তাহলে গ্রিনবল্ট দিয়ে আমরা শুরু করতে পারি। কি বলছে, গ্রিনবল্ট ইজ দি ফাউন্ডিং ফাদার অফ নিউ হিস্টোরিসিজম কনসিডার্ড, মানে গ্রিনবল্টকে মনে করা হয়।
তাহলে গ্রিনওয়াল্ড ইজ কনসিডার্ড, গ্রিনওয়াল্ডকে মনে করা হয়, গ্রিনওয়াল্ড ইজ কনসিডার্ড কি হিসেবে মনে করা হয়? দি ফাউন্ডিং ফাদার অফ নিউ হিস্টোরিসিজম, অর্থাৎ যে নতুন ঐতিহাসিক কথা যেটা রয়েছে, ঐতিহাসিকতাবাদ, তার জনক বলে মনে করা হয় গ্রিনওয়াল্ডকে। তাহলে এখানে গ্রিনওয়াল্ড ইজ কনসিডার্ড দি ফাউন্ডিং ফাদার অফ নিউ হিস্টোরিসিজম, এটা সঠিকভাবে সাজানো হয়েছে। সো অপশন বি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড কার্কাস। দেখো কার্কাস মানে হচ্ছে কোনো প্রাণীর মৃতদেহ, কার্কাস মানে কোনো প্রাণীর মৃতদেহ। স্ক্র্যাপ, কর্পস, প্রিজন, গেল। এখানে যে শব্দটা রয়েছে মৃতদেহ সিনোনিম, সেটা হচ্ছে কর্পস। কর্পস মানে হচ্ছে মৃতদেহ, ঠিক আছে? কোনো প্রাণীর মৃতদেহ তাকে কর্পস বলা হয়ে থাকে। সুতরাং অপশন বি হবে রাইট আনসার। আচ্ছা, প্রিজন মানে তো তোমরা জানো যে জেলখানা, এটা সঠিক উত্তর হবে না। গেল এটা মানে হচ্ছে একটা স্ট্রং উইন্ড, আ ভেরি স্ট্রং উইন্ড, ঠিক আছে? খুব শক্তিশালী জোরালো যে হাওয়া, তাকে বলছে গেল, ঝোড়ো হাওয়া। এটা সঠিক উত্তর নয়। তাহলে রাইট আনসার হবে অপশন বি, কর্পস মানে মৃতদেহ। Question number 8, find the part of the sentence that contains an error. The manager could not decide whether to approve the merger or if the announcement were merely a diversion intended to calm investors after the recent financial losses. Manager could not decide, ম্যানেজার ডিসাইড করে উঠতে পারলেন না whether to approve the merger, যে মার্জারটা অ্যাপ্রুভ করবে কিনা, or if the announcement were merely a diversion, কিংবা এই যে অ্যানাউন্সমেন্টটা সেটা শুধুমাত্রই লোকের অ্যাটেনশনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা কিনা, intended to calm investor, যাতে ইনভেস্টরদেরকে শান্ত রাখা যায় after the recent financial losses, সাম্প্রতিক কালে যে অর্থনৈতিক ক্ষতিটা হয়েছে সেখান থেকে যাতে ইনভেস্টররা মাথা ঠান্ডা রাখতে পারে, তাই জন্য তাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য হয়তো এই মার্জারের অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে। তো এই যে বিষয়টা রয়েছে, সেন্টেন্সটা রয়েছে, এখানে বলতে হবে ভুলটা কোথায় আছে। দেখো এখানে বলছি যে কুড নট ডিসাইড ওয়েদার টু অ্যাপ্রুভ দ্য মার্জার অর এখানে দেখো অর ইফ আছে, এখানে ইফ হবে না। whether to approve the merger or whether, আমি এটা বসাবো, whether the announcement were merely a diversion, এটা বসাতে পারি। আর এখানে আর একটা জিনিস ভুল হয়েছে, যে বলছে এই যে অ্যানাউন্সমেন্টের কথা বলছে, ঠিক আছে? এখন দেখো অ্যানাউন্সমেন্ট যেটা বলছে এখানে where আছে, whether to approve the merger or whether the announcement were, এখানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে ওয়াজ হওয়া উচিত ছিল, কারণ অ্যানাউন্সমেন্টটা তো ওয়াজ হবে, এটা কিন্তু সিঙ্গুলার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ভুল আছে নাম্বার 2 পার্টে। একটা তো অরের পরে ওয়েদার বসানো উচিত, ইফ না বসিয়ে, আর একটা হচ্ছে এখানে সিঙ্গুলার যেহেতু অ্যানাউন্সমেন্ট, সুতরাং আমরা এখানে ওয়াজ বসাবো, প্লুরাল ওয়্যার হবে না। সো পার্ট 2 তে ভুল আছে, সো অপশন বি হবে রাইট আনসার। Question number 9, choose the correct one word substitute for a feeling of listless dissatisfaction arising from lack of interest. কোনো বিষয় যখন তোমার ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট ল্যাক করছো, সেখান থেকে তোমার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, লিস্টলেস অর্থাৎ অস্থির মনোভাব হচ্ছে, একটা মনের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, ডিসস্যাটিসফ্যাকশন, না পাওয়া, অতৃপ্তি, চঞ্চল লাগছে নিজেকে, এই জিনিসটাকে কি বলা হয়? ল্যাঙ্গার, ইনুই, জিল, র্যাপচার। দেখো র্যাপচার যে কথাটা রয়েছে এটার মানে হচ্ছে প্রচন্ডভাবে আনন্দিত হওয়া, খুব জয়াস হওয়া বা খুব ডিলাইটেড হওয়া, তাকে বলছে র্যাপচার। এটা কিন্তু সঠিক হবে না। জিল মানেও প্রচন্ডভাবে একটা এনথুজিয়াজমের কথা বলা হচ্ছে, এটাও সঠিক হবে না। ল্যাঙ্গার মানে একটা লেজিনেস, খুব কুড়েমির কথা বলা হচ্ছে, এটাও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন বি, ইনুই। ইনুই মানে হচ্ছে কারোর মধ্যে যখন একটা ইন্টারেস্ট থাকে না, কোনো বিষয়ে আগ্রহ থাকে না, এবং তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে, তার মধ্যে একটা অসন্তোষ কাজ করে, ঠিক আছে? সুতরাং তখন তাকে বলা হয় ইনুইং। সো অপশন বি ইজ দি রাইট আনসার।
Question number 10. Despite careful planning, last minute complications dash the credibility of the final report. Despite careful planning, এত কেয়ারফুলি প্ল্যানিং করা সত্ত্বেও লাস্ট মিনিট কমপ্লিকেশন, শেষ মুহূর্তে যে কমপ্লিকেশনস গুলো হলো, তাতে ফাইনাল রিপোর্টে যে ক্রেডিবিলিটি, ফাইনাল রিপোর্টে যে বিশ্বাসযোগ্যতা, সেটা কি হয়ে গেল? ইরোডেড, এনহান্সড, সার্টিফাইড, অ্যালিভিয়েটেড। দেখো, অ্যালিভিয়েট কথার অর্থ হচ্ছে যখন তুমি কোনো কিছুকে কি করছো, কমিয়ে দিচ্ছ, কোনো কিছু এফেক্টকে কম করা। ধরো কারো ব্যথা হচ্ছে প্রচন্ড, তো পেইনটাকে কম করে দেওয়া, লেসেন করা, পেইনকে লেসেন করা। ঠিক আছে। সার্টিফাই করা মানে কোনো কিছুকে তুমি কি করছো, একটা অফিসিয়ালি কোনো কিছুকে তুমি একটা গ্রহণযোগ্যতা পরিমাপ করছো, সার্টিফাই করছো। এনহান্স মানে সেটাকে আরো বেশি বাড়িয়ে দেওয়া। দেখো, আসলে বিষয়টা হচ্ছে কি, কমপ্লিকেশনস হওয়ার ফলে ফাইনাল রিপোর্টে যে ক্রেডিবিলিটি, সেটা কি হলো? সেটা কি হলো? ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা কমে এলো, অর্থাৎ ইরোড হয়ে গেল, কমে এলো, ক্ষয় হলো, অর্থাৎ সেটা কি হলো, রিডিউসড হচ্ছে। দেখো, যখন দেখছো যে কমপ্লিকেশনস তৈরি হলো, তাতে ফাইনাল রিপোর্টে যে বিশ্বাসযোগ্যতা, সেটা কি হলো, কমে যাবে, কারণ সেখানে কমপ্লিকেশনস দেখা যাচ্ছে রিপোর্টে। সুতরাং এই যে ইরোডেড অর্থাৎ কমে যাওয়া বা উইকেন হওয়া, এটা হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দি কারেক্ট আনসার। Question number 11. Select the sentence containing the homonym of the highlighted word. খুব ভালো করে প্রশ্নটা বুঝবে। এই সেন্টেন্সে দেওয়া আছে, the researcher prepared a brief digest of the new regulations. এখানে দেখো, ডাইজেস্ট শব্দটা বলা হয়েছে হোমোনিম। যে চারটে অপশন আছে এবিসিডি, তার মধ্যে কোথায় আর এই হোমোনিমের আমি মিনিং খুঁজে পাচ্ছি? বিষয়টা হলো, ডাইজেস্ট শব্দটা হোমোনিম বলতে একই রকম শুনতে, বানান একই রকম, কিন্তু মিনিংটা আলাদা। তাহলে আমাকে দেখতে হবে যে যে সেন্টেন্সটা দেওয়া আছে, সেই সেন্টেন্সের ডাইজেস্টের যে মিনিং, ডিফারেন্ট মিনিংটা আমি অন্য কোথায় পাচ্ছি। যদি আমি সেম মিনিং পাই, তাহলে কিন্তু সেটা সঠিক উত্তর হবে না, কারণ যে সেন্টেন্সে দেওয়া আছে সেই সেন্টেন্সেও ডাইজেস্টের যে মিনিং, আমাকে কিন্তু সেই মিনিংটা বলা হয় না, আমাকে বলা হচ্ছে হোমোনিম, অর্থাৎ তার মিনিংটা কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে যে সেন্টেন্স দেওয়া আছে, দ্য রিসার্চার প্রিপেয়ার্ড আ ব্রিফ ডাইজেস্ট, সংক্ষিপ্ত একটা ডাইজেস্ট তৈরি করলো নতুন রেগুলেশনে, তার মানে হচ্ছে ডাইজেস্টের মানে এখানে সামারি করলো, অর্থাৎ সংক্ষিপ্ত সার বা জিস্ট করলো এখানে। ঠিক আছে, সামারি করলো। এবার এই ডাইজেস্টের মিনিংটা এখানে সংক্ষিপ্ত সার বা সামারি করা। আমাকে দেখতে হবে এবিসিডির মধ্যে কোন সেন্টেন্সে সেম মিনিং নয়, ডিফারেন্ট মিনিং। ডিতে বলছে, দ্য প্রফেসর অ্যাসাইন্ড আ ডাইজেস্ট অফ দি রিসার্চ রিপোর্ট টু দি ক্লাস। দেখো, এখানেও কিন্তু ডাইজেস্টের মিনিং সামারি হচ্ছে, যে প্রফেসর একটা সামারি লিখতে বলেছে রিসার্চ রিপোর্টের, এখানে সেম মিনিং সঠিক হবে না। সিতে বলছে, দ্য এডিটর কম্পাইলড আ ডাইজেস্ট অফ কোর্ট রুলিংস ফর সাবস্ক্রাইবার্স। এখানেও কিন্তু এডিটর কি করছে, এডিটর একটা সামারি তৈরি করছে, কোর্টে কি কি ভার্ডিক্ট দিয়েছে তার, এটাও সঠিক হবে না। বিতে বলছে, দ্য নিউজ পেপার পাবলিশড আ উইকলি ডাইজেস্ট অফ ন্যাশনাল হেডলাইন্স। উইকলি ডাইজেস্ট, সাপ্তাহিকভাবে ডাইজেস্ট, এটাও কিন্তু দেখো একটা তোমার সামারি বোঝাচ্ছে। ন্যাশনাল হেডলাইন্স গুলো সামারি, এটাও সঠিক নয়। অপশন এ তে বলছে, আফটার ডিনার শি সিপড হার্বাল টি টু হেল্প হার ডাইজেস্ট দি হেভি ফুড। এখানে দেখো বলছে, ডিনারের পরে মহিলাটি হার্বাল টি চুমুক দিয়ে পান করেছে, যাতে করে হেভি খাবারটা ডাইজেস্ট হয়, মানে হজম হয়। এখানে কিন্তু ডাইজেস্টের মিনিংটা আলাদাভাবে ব্যবহৃত হলো। সেন্টেন্স যেটা দেওয়া ছিল সেখানে ছিল সামারি বা সংক্ষিপ্তকরণ করা, আর অপশন এ তে ডাইজেস্টের মিনিংটা কিন্তু খাবারকে হজম করানো। সুতরাং দুটো ডাইজেস্টের দু রকম মিনিং, তাই অপশন এ হবে রাইট আনসার, কারণ এখানে ডাইজেস্টের আমরা অন্য মিনিং পাচ্ছি। সুতরাং অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12.
আইডেন্টিফাই দি কারেক্ট স্পেলড অ্যাডজেক্টিভ দ্যাট মিনস আ ফরচুনেট ডিসকভারি বাই চান্স। বাই চান্স মানে হঠাৎ করেই, হঠাৎ করেই কোনো একটা তুমি গুপ্তধন পেয়ে গেছো টাইপস, অর্থাৎ খুব ফরচুনেট ডিসকভারি, হঠাৎ করেই কোনো একটা তোমার ধন লাভ হয়েছে বা সৌভাগ্য লাভ হয়েছে হঠাৎ করেই, তাকে কি বলা হয়? অপশন এতে আছে সেরেন্ডিপিটাস, অপশন বিতে আছে সেরেন্ডিপিয়াস পায়াস, অপশন সিতে আছে সেরেন্ডিপিটাস এবং অপশন ডিতে আছে সেরেন্ডিপটাস। দেখো শব্দটা হচ্ছে সেরেন্ডিপিটাস, শব্দটা হচ্ছে সেরেন্ডিপিটাস এবং এক্ষেত্রে অপশন এ তে কিন্তু সঠিক বানান রয়েছে। দেখবে একটি হলিউড মুভি আছে সেরেন্ডিপিটি, খুব সুন্দর একটি মুভি আছে, তোমরা সেই মুভিটা দেখতে পারো। অর্থাৎ এই যে সেরেন্ডিপিটি, এটার মানে হচ্ছে হঠাৎ করেই সৌভাগ্য লাভ করা। সো এক্ষেত্রে সেরেন্ডিপিটাসের যে স্পেলিংটা সেটা কিন্তু অপশন এতে সঠিক রয়েছে, SERENDIPITOUS, serendipitous. So option A is the right answer. Question number 13, correct meaning of the idiom rearrange deck chairs on the Titanic. খুব ভালো করে বোঝো, খুব ইন্টারেস্টিং কিন্তু একটা ইডিয়াম। রিয়ারেঞ্জ ডেক চেয়ার্স, জাহাজের ডেকে চেয়ারগুলো সাজানো হচ্ছে। কোন জাহাজ? অন দি টাইটানিক। আমরা সবাই জানি টাইটানিক জাহাজের কথা, খুব বিখ্যাত সিনেমাও আমরা দেখেছি। বিষয়টা হলো একটা বড় জাহাজ টাইটানিক, এবং টাইটানিক বললে প্রথমেই আমাদের যেটা মনে আসে যে টাইটানিক কিন্তু সিঙ্ক করেছিল, অর্থাৎ ডুবে গেছিল, তাই না? সিঙ্কিং অফ টাইটানিক, টাইটানিকটা ডুবে গেছিল। এখন দেখো যখন টাইটানিকটা ডুবে গেছিল, এই যে টাইটানিক বললে আমাদের মাথায় ডুবন্ত জাহাজের ইমেজটা ভেসে আসে। এখন জাহাজটা ডুবে যাচ্ছে আর তুমি জাহাজের ডেকে চেয়ারগুলোকে সাজাচ্ছ, বিষয়টা কিরকম? টু প্রিপেয়ার ফর এ সেলিব্রেশন, তুমি কি কোনো সেলিব্রেশন চেষ্টা করছো, অর্থাৎ তুমি কোনো রকম উৎসব করবে তার জন্য প্রিপারেশন নিচ্ছ, নাকি টু ফোকাস অন মাইনর টাস্ক ওয়াইল আ মেজর ক্রাইসিস ওয়ার্সেন্স, যখন একটা খুব বড় একটা সমস্যা আসছে তখন তুমি ছোট ছোট কোনো কাজ করছো, মাইনর টাস্ক করছো, মানে বড় সমস্যাটাতে মাথা না ঘামিয়ে ছোট ছোট কাজ করছো কিছু, কিংবা টু ওয়ার্ক এফিশিয়েন্টলি আন্ডার প্রেশার, কিংবা কোনো সমস্যার মধ্যে পড়লে তুমি প্রচন্ড এফিশিয়েন্টলি কাজ করছো, দক্ষতার সঙ্গে কাজ করছো, অর টু ক্রিয়েট কনফিউশন ইন্টেনশনালি, কিংবা ইচ্ছাকৃতভাবে লোকজনের মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করা। তাহলে এই যে মিনিংটা রিঅ্যারেঞ্জ ডেক চেয়ার্স অন দি টাইটানিক, এটার মানে হচ্ছে যখন জাহাজটা ডুবে যাচ্ছে তখন তুমি চেয়ারগুলো সাজিয়ে কি করবে? কারণ জাহাজ ডুবে যাওয়াটা একটা মেজর ক্রাইসিস, সেখানে মাথা না ঘামিয়ে তুমি ডেকের মধ্যে চেয়ার সাজাচ্ছ, যেটা কোনো মতেই কিন্তু কোনো কাজে লাগবে না ওই ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য। সো অপশন বি হবে রাইট আনসার। যখন কোনো মেজর ক্রাইসিস থাকছে তখন কি করছে, কেউ অন্য ছোট ছোট বিষয়ে মাথা ঘামাচ্ছে, বড় বিষয়টি নিয়ে সে ভাবছেই না, তখন বলা হয় রিঅ্যারেঞ্জ ডেক চেয়ার্স অন দি টাইটানিক। এবং এই সেম যে মিনিং তার কিন্তু আরো কয়েকটা আমরা ইডিয়াম পেতে পারি। যেমন ধরো বলা হচ্ছে পুটিং এ ব্যান্ডেজ, আমরা সবাই জানি ব্যান্ডেজ কোথাও কেটে গেলে যে ব্যান্ডেজ লাগানো হয়, পুটিং আ ব্যান্ডেজ অন এ বুলেট উন্ড, আমরা জানি ছোটখাটো কেটে গেলে আমরা সেখানে ব্যান্ডেজ অ্যাপ্লাই করি, ব্যান্ডেজটা লাগাই, কিন্তু যেখানে বুলেট উন্ড হয়েছে, গুলির ক্ষত, সেটা তো খুব একটা মেজর ক্ষত, গুলি লেগেছে, সেখানে ব্যান্ডেজ দিলে তো ক্ষতস্থানটা সেরে যাবে না। সো বড় সমস্যাটাকে তুমি মাথা না ঘামিয়ে ছোট একটা সলিউশন করার চেষ্টা করছো, তখন আমরা এইরকম ইডিয়াম ইউজ করতে পারি। কিংবা আমরা আর একটা বলতে পারি যে মিসিং দি ফরেস্ট, মিসিং দি ফরেস্ট ফর দ্য ট্রি। ঠিক আছে, তুমি গাছ দেখছো, গাছ কাটতে গেছো, কিন্তু আসল যে পুরো ফরেস্টটা, জঙ্গলটা, সেটাকেই তুমি মিস করে যাচ্ছ। অর্থাৎ তুমি যে মেজর প্রবলেম, সেই মেজর প্রবলেমে মাথা না ঘামিয়ে ছোট ছোট কয়েকটা কাজ করার চেষ্টা করছো, তখন আমরা এই ধরনের ইডিয়ামস ব্যবহার করি। Question number 14, choose the most suitable option to replace the highlighted part of the sentence. Highlight করা অংশটাকে replace করতে বলা হচ্ছে neither the teacher nor the students was present in the hall.
দেখো নাইদার এবং নর, আইদার অর, নট অনলি বাট অলসো, এই যে বিষয়গুলো রয়েছে, যখন দুটো করে সাবজেক্ট দিয়ে এই কথাগুলো থাকে তখন আমরা কি করি, ভার্বের কাছে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ করি। ধরো একটা সাবজেক্ট সিঙ্গুলার, একটা সাবজেক্ট প্লুরাল, তাহলে আমরা সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী ভার্ব করব না প্লুরাল সাবজেক্ট অনুযায়ী ভার্ব করব, সেটা আমাদের দেখতে হবে, কারণ দু রকম সাবজেক্ট আছে। দেখো এখানে টিচার একটা সাবজেক্ট এবং এখানে স্টুডেন্টস আর একটা সাবজেক্ট। এখন ওয়াজ প্রেজেন্ট, এই যে ভার্ভ অংশটা, সেটা টিচারের কাছে লেখা আছে না স্টুডেন্টের কাছে লেখা আছে? অবশ্যই স্টুডেন্টস এর কাছে লেখা আছে। তাহলে দ্য স্টুডেন্টস অনুযায়ী আমাকে কিন্তু ভার্বটা চেঞ্জ করতে হবে। এখানে দ্য স্টুডেন্টস অবশ্যই প্লুরাল, তাই এখানে ওয়াজ হবে না, এখানে হবে ওয়্যার প্রেজেন্ট। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট ইন দি হল। দেখো এখানে আছে ওয়্যার অলসো প্রেজেন্ট, এখন নাইদার নর, সুতরাং অলসো তো আসবে না। আবার এখানে দেখো নট আছে, যেহেতু নাইদার নেগেটিভ তাই নট আসবে না, সুতরাং এই অপশনগুলো সবকটা ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন সি, ওয়্যার প্রেজেন্ট। কোয়েশ্চেন নাম্বার 15, কারেক্ট মিনিং অফ ইডিয়ম বাইট দি ডাস্ট। বাইট দি ডাস্ট মানে হচ্ছে ধুলো কামড়ানো। এই কথাটি অর্থ কি? টু উইন দ্য ইজ, to win with ease, to fall or be defeated, to hide the truth, to complain loudly। সঠিক উত্তর হবে যখন কেউ কি করে, ডিফিটেড হয়, অর্থাৎ কেউ পরাজিত হলো, কেউ হার স্বীকার করলো, তখন হবে বাইট দি ডাস্ট, অর্থাৎ পড়ে গিয়ে সে ধুলোটা কামড়ে ধরলো, অর্থাৎ সে কি হলো, পরাজয় স্বীকার করলো। সো টু ফল অর বি ডিফিটেড, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, বলা হচ্ছে চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব। সঠিক ফ্রেজাল ভার্ব কোনটা তোমাকে লিখতে হবে এখানে। আচ্ছা তোমাদের আর একটা জিনিস বলি, যে এই যে বলা হলো বাইট দি ডাস্ট মানে হচ্ছে পরাজিত হওয়া, এর কিন্তু আরো কয়েকটা আমরা সেম মিনিং এর ইডিয়াম পেতে পারি। সেটা হচ্ছে থ্রো ইন দি টাওয়েল। থ্রো ইন দি টাওয়েল মানেও কিন্তু পরাজিত হওয়া, টু অ্যাকসেপ্ট ডিফিট, ঠিক আছে? বা আমরা বলতে পারি গো ডাউন ইন ফ্লেমস, অর্থাৎ সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেল, মানে হচ্ছে পুরোপুরি ভাবে ফেইল করা, কোনো কিছুতে পুরোপুরি ভাবে ব্যর্থ হওয়া। ঠিক আছে, আমরা কিন্তু এই কথাগুলো বলতে পারি যে যখন কেউ ডিফিটেড হচ্ছে বা পরাজিত হচ্ছে, এই ইডিয়মস গুলো মানে হচ্ছে কেউ ডিফিটেড হওয়া বা পরাজিত হওয়া। Question number 16, choose the correct phrasal verb. Since the topic was extremely sensitive, she decided to dash it entirely. যেহেতু টপিকটা প্রচন্ড ভাবেই সেন্সিটিভ ছিল, সে ডিসাইড করলো পুরোপুরি সে কি করবে। লিন ওভার, শাই অ্যাওয়ে ফ্রম, ওয়াক ইনটু, ব্রাশ অ্যাসাইড। দেখো ব্রাশ অ্যাসাইড মানে কোনো কিছুকে ডিসমিস করা, প্রত্যাখ্যান করা, ঠিক আছে, বা কোনো কিছুকে ইগনোর করা, এড়িয়ে চলা, ইগনোর করা, অবজ্ঞা করা। ওয়াক ইনটু, ওয়াক ইনটু মানে কোথাও একটা প্রবেশ করা, এন্টার আ প্লেস। শাই অ্যাওয়ে ফ্রম, শাই অ্যাওয়ে ফ্রম মানে কোনো কিছুকে তুমি অ্যাভয়েড করছো, অ্যাভয়েড করছো। এবং লিন ওভার, লিন ওভার মানে টু বেন্ড ওভার, কোনো কিছুর উপর তুমি ঝুঁকে গেলে, কোথাও তুমি ঝুঁকে দাঁড়িয়ে আছো, লিন টু বেন্ড ফরওয়ার্ড। তাহলে দেখো সে এই টপিকটা এতটা সেন্সিটিভ বলে সেই টপিকটা নিয়ে কথা বলা থেকে সে নিজেকে বিরত রাখলো, শাই অ্যাওয়ে ফ্রম। সো অপশন বি হচ্ছে বেটার অপশন, অপশন বি হচ্ছে বেটার অপশন, ঠিক আছে। ব্রাশ অ্যাসাইড মানে কোনো কিছুকে সরিয়ে রাখা, কোনো জিনিসকে সরিয়ে রাখা, ব্রাশ অ্যাসাইড, ঠিক আছে। এখানে কিন্তু ব্রাশ অ্যাসাইড করছে না, এখানে সে নিজেকে কোনো সেই টপিকটা নিয়ে কথা বলা থেকে বিরত রাখছে, shy away from. So she decided to shy away from it entirely. নিজেকে সেখান থেকে সরিয়ে রাখলো, অপশন বি হবে রাইট আনসার। Question number 17, select the most appropriate antonym of the given word succumb. Succumb শব্দটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। দেখো সাকাম্ব মানে হচ্ছে কোনো কোথাও বশ্যতা স্বীকার করা, নিজেকে সঁপে দেওয়া। রিফিউজ, অ্যাডমিট, ইল্ড, অ্যাকসেপ্ট,
এই যে অ্যাডমিট করা, স্বীকার করা, ইল্ড মানে বশ্যতা স্বীকার করা, গিভ ইন করা অর্থাৎ বশ্যতা স্বীকার করা, অ্যাকসেপ্ট করা গ্রহণ করা, এই তিনটেই কিন্তু সিনোনিম হচ্ছে। সাকাম্বের সিনোনিম হচ্ছে এই তিনটেই, এইগুলো হবে না উত্তর, কারণ আমাকে অ্যান্টোনিম জানতে চেয়েছে। সো রিফিউজ প্রত্যাখ্যান করা, অপশন ই হবে রাইট আনসার। রিফিউজ মানে সে প্রত্যাখ্যান করলো, সে বশ্যতা স্বীকার করবে না বা পরাজয় স্বীকার করবে না, প্রত্যাখ্যান করলো। সো অপশন ই হবে রাইট আনসার। Question number 18. The organization requires a detailed feedback from each department before finalizing its restructuring plan for the next financial year. এখানে আমরা বুঝতেই পারছি যে একটা সেন্টেন্সকে চারটে পার্টে ভাগ করা হয়েছে, বলতে হবে কোন পার্টে এরর রয়েছে। The organization requires a detailed feedback. অর্গানাইজেশনের প্রয়োজন একটা ডিটেইলে ফিডব্যাক দেওয়া ফ্রম ইচ ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে, বিফোর ফাইনালাইজিং ইটস রিস্ট্রাকচারিং প্ল্যান, যাতে করে তার রিস্ট্রাকচারিং প্ল্যানটা সে ফাইনাল করতে পারে। এখন ভুল হচ্ছে, দেখো এই যে ডিটেইলড ফিডব্যাক, ঠিক আছে, ডিটেইলড ফিডব্যাক, আসলে এইটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। ফিডব্যাকটা একটা আনকাউন্টেবল নাউন। ফিডব্যাকটা কিন্তু তুমি গুনতে পারবে না, কটা ফিডব্যাক দিল বা কিছু, ফিডব্যাকটা গোনা যাবে না। ইটস অ্যান আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। আর যখন আনকাউন্টেবল নাউন হয় তখন কিন্তু আমরা এই যে আর্টিকেল এ অ্যান্ড এগুলো বসাতে পারি না, সুতরাং এখানে এ বসবে না। দ্য অর্গানাইজেশন রিকোয়ার্স ডিটেইলড ফিডব্যাক, এখানে কিন্তু এটা বসবে না। সো পার্ট ওয়ানে ভুল আছে, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, একই রকম প্রশ্ন, যে একটি সেন্টেন্সকে চারটে পার্টে ভাগ করা হয়েছে, কোন পার্টে ভুল আছে বলতে হবে। Not only the chairman but also the members has been charged with violating the rules mentioned in the official notice during the proceedings. আমি একটু আগেই তোমাদের কিন্তু নিয়মটা বললাম যে not only but also, neither nor, either or, যখন এই রকম সেন্টেন্স গুলো থাকছে এবং দেখতে পাচ্ছি দুরকম সাবজেক্ট থাকছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, তখন আমাকে দেখতে হবে ভার্বের কাছে কোন সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখানে দেখো হ্যাজ বিন, এটা ভার্বটা রয়েছে মেম্বার্স এর কাছে, মেম্বার্স কিন্তু প্লুরাল, তাহলে এখানে অবশ্যই হ্যাজ নয় হ্যাভ হবে। প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব বসবে, সো এখানে হ্যাভ বিন চার্জড হবে। সো পার্ট 2 তে ভুল আছে, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20, হাইলাইটেড পার্ট সেন্টেন্সে সেখানে রিপ্লেস করতে হবে অপশন থেকে। দে এনজয়েড আ লট ডিউরিং দি পিকনিক, পিকনিকের মধ্যে তারা খুব এনজয় করলো। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে এনজয়েড হোয়াট, তারা কি এনজয় করেছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে হোয়াট ডিড দে এনজয়, তারা এনজয়টা কি করলো। তাহলে এনজয়ের পরে আমাকে একটা অবজেক্ট বসাতেই হবে। আই এনজয়েড দ্য মুভি অ্যাট দ্য পার্টি, আই এনজয়েড দ্য ফুড অ্যাট দ্য পার্টি, আমাকে কিন্তু একটা অবজেক্ট বসাতেই হবে। কিন্তু এখানে দেখো কোনো অবজেক্ট নেই, এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে আমাকে একটা অবজেক্ট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমায় অবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে যখন দেখব যে সাবজেক্ট নিজের কাজের প্রভাবটা নিজের ওপরেই পড়ছে। তাহলে এখানে তারা এনজয় করলো, তাহলে কি এনজয় করলো, আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি করতে হবে। এই যে সাবজেক্ট আছে দে, দের জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন হয় দেমসেলভস, দেমসেলভস। সুতরাং এক্ষেত্রে উত্তর হবে দে এনজয়েড দেমসেলভস আ লট, দে এনজয়েড দেমসেলভস আ লট। সো অপশন বি হবে রাইট আনসার। এক্ষেত্রে কিন্তু এনজয়েড দেমসেলভস আমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে বসাতে হবে, যেখানে সাবজেক্টের কাজের প্রভাব সাবজেক্টের উপরেই পড়ে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 21, he said that he used to visit his grandparents during holidays. এখানে ডাইরেক্ট স্পিচে তোমাকে আনসার করতে হবে। দেখো এখানে হি সেড, ঠিক আছে, হি সেড, ডেফিনেটলি হি সেড সবকটাতেই আছে। এবার বলছে হি ইউজ টু ভিজিট, হি বলতে সে বলল যে আমি যেতাম, তাই তো, সে যখন নিজের কথা বলবে ডাইরেক্ট আমি বলবে, সো আই। ইউজ টু ভিজিট, এখানে দেখো ভিজিটার আছে, ইউজ টু ওয়াজ ভিজিটিং,
প্রথম কথাটা তো কন্টিনিউয়াসে নেই, তো কন্টিনিউয়াস হবে না। বিষয়টা হচ্ছে ইউজড টু, এটা কিন্তু পাস্টের কোনো হ্যাবিটকে বোঝায়, পাস্টের কোনো হ্যাবিটকে বোঝায়। ইউজ টু ভিজিট পাস্টের হ্যাবিটকে বোঝায়। সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে এইটা পাস্ট টেন্সে আছে তাই এটাকে আমি প্রেজেন্টে ইউজ টু ভিজিট করব, তাহলে কিন্তু হবে না, কারণ এটা ফ্রেজটাই ইউজড টু, ফ্রেজটাই ইউজড টু, আমাকে সেটাই রাখতে হবে। তাহলে আই ইউজড টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস ডিউরিং হলিডেজ, অপশন সি হবে রাইট আনসার। এটা কিন্তু আমি বলতে পারি না যে ইউজ টু সেটা পাস্টে গিয়ে ইউজড টু হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। এটার যে ফ্রেজ সেটাই হচ্ছে ইউজড টু, ঠিক আছে? এটা কিন্তু এরকম নয় প্রেজেন্ট থেকে পাস্টে গিয়ে ইউজড টু হয়ে গেছে, না। যখন অতীতে কোনো অভ্যাস বোঝানো হয় তখন আমরা ইউজড টু কথাটা বলি। সুতরাং আমরা ডাইরেক্ট স্পিচেও ইউজড টুই বলবো। সো আই ইউজড টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস ডিউরিং হলিডেজ, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, an idea dashed me when I was reading the story. যখন গল্পটা আমি পড়ছিলাম তখন আমার একটা আইডিয়া আসলো। an idea, give up, jump at, follow up, hit upon. দেখো গিভ আপ মানে ডেফিনেটলি আমরা বলতে পারি যে হার স্বীকার করা, ইল্ড করা, একটু আগেই আমরা আলোচনা করলাম, এটা সঠিক নয়। জাম্প অ্যাট এ কনক্লুশন, জাম্প অ্যাট কনক্লুশনস অর্থাৎ কোথাও সিদ্ধান্ত উপনীত হওয়া, এটা সঠিক হবে না। ফলো আপ করা মানে তুমি বলতে পারো কাউকে পার্সু করা, ঠিক আছে, কারো পেছনে ধাওয়া করা বা কোনো কিছুকে তুমি কন্টিনিউ করছো, ফলো আপ করছো তার পরবর্তী পদক্ষেপগুলো, এটাও সঠিক হবে না। রাইট আনসার অপশন ডি, হিট আপন। হিট আপন মানে আইডিয়াটা মাথায় আসা, আইডিয়াটা মাথায় আসা, ঠিক আছে। সো মানে তার মাথায় বুদ্ধিটা আসলো আর কি, ঠিক আছে। সো ওই আইডিয়াটা মাথায় আসলো, হিট আপন, ঠিক আছে। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 23, the criminal was totally taken dash when the police recognized him. ক্রিমিনালটা মানে পুরোপুরি ভাবে টেকেন ড্যাশ when the police recognized, যখন তাকে পুলিশটা চিনতে পারলো, ক্রিমিনালটা তখন কি হয়ে গেল? টেকেন অ্যাওয়ে, টেকেন আপ, টেকেন ফর, টেকেন অ্যাব্যাক। দেখো টেক অ্যাওয়ে মানে তো কোথা থেকে কোথাও কিছু নিয়ে যাওয়া, দূরে চলে নিয়ে যাওয়া। এখানে টেকেন অ্যাবাক হবে সঠিক উত্তর, অপশন ডি হবে সঠিক উত্তর। টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া, অর্থাৎ ক্রিমিনালটি খুব অবাক হয়ে গেল যখন পুলিশ তাকে চিনতে পারলো। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, ডিসক্রিমিনেশন ড্যাশ এনি ফর্ম শুড বি অ্যাভয়েডেড। যে কোনো ভাবেই যে কোনো রূপেই যখন ডিসক্রিমিনেশন হয়, বৈষম্যমূলক আচরণ হয়, সেটা কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত। দ্য ডিসক্রিমিনেশন অফ এনি ফর্ম, বাই এনি ফর্ম, ফ্রম এনি ফর্ম, ইন এনি ফর্ম। সঠিক উত্তর অপশন ডি, ডিসক্রিমিনেশন ইন এনি ফর্ম, যে কোনো ভাবেই যে কোনো রূপেই যে বৈষম্য, ডিসক্রিমিনেশন ইন এনি ফর্ম। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। Question number 25, the old doors dash whenever they are opened. The old doors dash whenever they are opened. যখনই তাদেরকে খোলা হয় তখনই পুরনো দরজাগুলো থেকে কি হয়? ক্রিক, ক্রাই, ক্রিক, ক্রিক। দেখো এটা ভালো করে বুঝতে হবে, পুরনো দরজাগুলো কি করে, যখন আমরা খুলবো তখন কিন্তু একটা আওয়াজ হয়, পুরনো দরজা থেকে কিন্তু একটা আওয়াজ হয়, ঠিক আছে। সুতরাং আমরা দেখতে হবে সেই আওয়াজের যে মিনিংটা, যে স্পেলিংটা, সেটা কোথায় আছে। এই যে সিআরআই সি কে বলছে, এটা না আসলে কি হয়, হঠাৎ করে দেখবে আমাদের মাসেলে একটা ক্র্যাম্প ধরে, খিচুড়ি মতো হয় বা টান লাগে, হ্যাঁ, খুব যন্ত্রণা হয়, তখন সেটাকে ক্রিক বলে। এটা কিন্তু সঠিক নয়। ক্রাই মানে তো কান্না করা, আমরা বুঝলাম। আর একটা দেখো সিআর ই এ কে আর সিআর ডাবল ই কে, ক্রিক আছে, দু রকম আছে। এই যে সিআর ডাবল ই কে, ক্রিক, এটার মানে হচ্ছে একটা জলাশয়, ঠিক আছে, মানে নদীর থেকে ছোট একটা জলাশয়, হ্যাঁ। এটা সঠিক নয়, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, সিআরই এ কে, ক্রিক মানে হচ্ছে ক্যাচ ক্যাচ যে আওয়াজ হওয়া, পুরনো দরজা খুললে যে আওয়াজটা হয়। সো অপশন সি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 25 তোমরা কত উত্তর করতে পারলে, এবং যদি কোনো প্রশ্নের আনসার নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।
পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।